হঠাৎ করে বাড়িটা কেনা হলো। মূলত আমার সুবিধা কথা বিবেচনা করি বাড়িটা কেনা হয়েছে। বাড়িটা কেনা হয়েছে অনেক দাম দিয়ে। ইনি আয়শার মা, আমাদের সাথে আছেন প্রায় বছর 30। আমি ওকে খালা বলে ডাকি। এই রহিম মূলত বাজার সরকার। এ হচ্ছে ফজল, আমার একান্ত সচিব। ইনি মজনু চাচা, সববার সর্দার। এর হুকুম ছাড়া এই বাড়িতে কিছুই হয় না। এবারের ম্যানেজার একেই বলতে পারেন। ইনি আমার মা, মাই আমার কাছে সব। কি হচ্ছেটা কি? না, তুমি এত টাকা দিয়ে এত বড় একটা ফ্ল্যাট কিনেছো, সেটাই রেকর্ড করে রাখলাম। শোন, সারাটা জীবন যশোরেই পড়ে থাকতে হবে এইসব থিওরিতে আমি বিশ্বাস করি না। কিন্তু তাই বলে এত বড় একটা বাড়ি কিনতে হবে সেটাও তো আমি মানতে পারছি না। আশ্চর্য, তুই এত ভালো করে পাশ করলি, এখানে অ্যাডমিশন পেলি। মা, হোস্টেলে থাকা যেত, প্রয়োজন পড়লে একটা বাড়ি ভাড়া নেওয়া যেত। থাক, অত লেকচার দিতে হবে না। আমি এগুলো সব কিছু অ্যাফোর্ড করতে পারি। আর তাছাড়া সামর্থ্য থাকতে কষ্ট করার কোনো মানে হয় না। মা, মা দেখো মা, তোমরা সবাই মিলে আমাকে নষ্ট করে ফেলছো। এদেশে শতকরা 99.99% মানুষ এই সুযোগটা পায় না। এটা অপচয়, বুঝলে? অপচয়। ভাইজান, ইউনিভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে গিয়া, তাড়াতাড়ি রেডি হন। হ্যাঁ, রাজার ছেলে মনে হয়। গ্রাম থেকে নতুন আমদানি। চল। তোমরা সবাই আমার সাথে যাবে নাকি? আর কি আশ্চর্য, তোর ফ্যাকাল্টি ডিন আর টিচারদের সাথে আলাপ করতে হবে না? মা, এ তো পড়লি গীতি। মা, মা থাক না। শীষ বাজালো কে? শীষ বাজালো কে? এখন এত ভয়? শীষ বাজিয়েছো অথচ স্বীকার করতে ভয় মরে যাচ্ছ? আমি শীষ বাজিয়েছি। এটা লেখাপড়া করার জায়গা, অসভ্যতা করার জায়গা না। নাম কি? ভুলে গেছি। নিজের নামই ভুলে গেছো? ফজল।
ফজল, শুধুই ফজল? ফজল আহমেদ, ফজল শরীফ, ফজল আলী, কিছুই না? ফজল প্রাং। প্রাং? প্রাং মানে প্রামাণিক, সংক্ষেপে প্রাং। এগুলো? ভাইজানের খাবার, পানি, কলা। কলা ভাইজানের খুব পছন্দ। ভাইজানকে? ওই যে খালামার লোক অফিসের ভিতরে গেল। বুঝেছেন? বুঝলাম, কিন্তু দেখুন বিষয়টা নিতান্তই ওদের ব্যক্তিগত। তাছাড়া ওরা ম্যাচিওর্ড। এটা একটা ইউনিভার্সিটি। আমি তো ওদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলতে পারি না। পারেন, আপনিই পারেন। না না, আমি ছাত্র না। ভাইজানের খাবার লইয়া আমি এখানে খাড়াই রয়েছি। মুখে তুলে খাওয়াইবো কে? কি এনেছো? মোরগ পোলা। মোরগ পোলাও? কে রেঁধেছে? আমি না, আসার মা। এরপর বেশি বেশি করে আনবা, বুঝলা? বেশি? ভাইজান এটুকুই খায় না। আরে বোকা, এরপর থেকে ভাইজান কে একা খাবে নাকি? আমরা খাবো না? আয়শা মা কেমন রাঁধল একটু টেস্ট করে দেখি। হ্যাঁ চল। বাবা মার পর একজন শিক্ষকই হচ্ছে একজন ছাত্রের আদর্শ অভিভাবক। আমার তো মনে হয় শুধু দীপু কেন, এই ইউনিভার্সিটির যত ছাত্রছাত্রী আছে তাদের সমস্ত ব্যাপার আপনার নখদর্পণে থাকা উচিত এবং তাদেরকে হেল্প করা আপনার কর্তব্য। আর ইউ এ টিচার? না, আমি ডাক্তার। চল দীপু, আসি। আসসালামু আলাইকুম। মা, মা উনি একজন ডিন, ওনাকে তোমার এসব কথা বলার দরকার কি ছিল? আচ্ছা আচ্ছা, হয়েছে, তুই বুঝবি না। শোন, ক্লাস মন দিয়ে করবি, আর খাবার সময় মতো খেয়ে নিবি, আর পানি খাবি, খুব গরম পড়েছে। আর ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও। হাই ফজল, ফজল, ফজল। এই যে আমি এখানে। এই, তুই এখানে কি করছিস? খাবার পানি সব নিয়ে গেল। নিয়ে গেল মানে? আয়সার মা রান্না মজা কিনা বললো টেস্ট করে দেখি। কারা নিয়ে গেছে? ওই যে খালাম্মায় যে মেয়েটারে চর মারলো ঠাস কইরা। শান্তি। শান্তি। বাবা কখন ফিরবে? জানি না। পাচ্ছি না তো। অস্থির হচ্ছে কেন? খালুজান তো কালকেই ফিরবে। ঘোড়ার ডিম ফিরবে, তুমি যাও। কি হয়েছে তোমার? কিচ্ছু না। আল্লাহ রে, অনেক বড় লোকের মাইয়া। ফাজিল মেয়ে। এই হর্ন বাজাও, রাস্তা ছাড়তে বলো। থাক না মা। থাকবে কেন? মা তুমিও, কতবার তোমাকে বললাম যে রোজ রোজ তোমার এখানে এসে কাজ নেই। এগুলো সবগুলোকে আমি সোজা করে দিয়ে যাবো। দেখো মা, কাল থেকে তোমরা যদি এখানে আসো তাহলে আমি আর পড়বই না। নির্লজ্জ মেয়ে আমি দেখিনি। ইচ্ছে হচ্ছে কানটা ধরে নিয়ে ওর বাবা মার কাছে গিয়ে বলে, তুই সময় মতো খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে।
এই খবরদার আমার পিছে পিছে আসবি না। খালাম্মার অর্ডার। এক কাজ কর, ওই গাছের নিচে গিয়ে চুপচাপ বসে থাক, আমার ক্লাস শেষ হলে আমি আসবো, বুঝলি? যা। এই তোরা যেন কি বলবি? মিয়া ভাই এক চুমুকে খায়া ফেলান। আপনারা ব্যঙ্গ করছেন, আমি বুঝি। আমার মা যা করেছেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, আর আমি কেন আমার মার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না সেটা আমার একান্ত ব্যক্তিগত। এই যে আপনারা আমাকে ফিটিং বটলটা ধরলেন, এটা যদি আপনাদের আনন্দের জন্য হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু এটা যদি আমাকে ইনসাল্ট করার জন্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে তার জন্য আপনাদেরকে আরেকটু ম্যাচিওর এবং হেলদি সিকোয়েন্স চিন্তা করতে হবে। আমাকে স্টুপিড ভেবে আপনারা যদি আনন্দিত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ফালতু ভাবা ছাড়া আমার আর কোনো উপায় নেই। গুড ডে। ফোনটা তো তুমি বেডরুমে রেখে এসেছো। সরি। হ্যালো, বাবা তুমি কোথায়? আমি তো গলফ কোর্সে মা। কখন আসবে? আসতে তো রাত হয়ে যাবে। রাত হবে? রাত না, সন্ধ্যার মধ্যে তুমি চলে আসবে বাবা। তখন থেকে খাবারগুলো সামনে নিয়ে বসে আছিস, কি হয়েছে? ভাবছি কি ভাবছিস? তোমাকে বলে লাভ নেই। কোনো ঝামেলা? ঝামেলাও বলতে পারো। আচ্ছা বাবা, তোমার তো অনেক ক্ষমতা, আমার একটা কাজ করে দেবে? কি কাজ? একটা ছেলে মফস্বল থেকে এসে আমাদের ফ্যাকাল্টিতে জয়েন করেছে। ও, তোদের পড়াচ্ছে? তুই নাম? স্যার পড়াবে কেন, তো আমাদের সাথে পড়ছে। ও, সহপাঠী। তো কিচ্ছু না। ছেলেটা কি তোকে বিরক্ত করে? ও আমাকে কখনো বিরক্ত করেনি। তো আমি বরং কি? তোমাকে বলে লাভ নেই। দেখ দীপু, আমি সত্যি চাই না যে তুই এই এই যাদেরকে দেখলাম এদের সাথে খুব একটা মেলামেশা করিস, কারণ এই মেলামেশা করতে গেলে বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, অ্যান্ড লটস অফ কমপ্লিকেশনস। মা তুমি কি স্পেশাল কাউকে মিন করছো? না, কাউকে স্পেশালি মিন করছি না, অ্যান্ড ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। দেখো মা, এই জায়গাটায় এতগুলো বছর থাকবো, অথচ কারোর সাথে কথা বলবো না, মিশবো না, এতটা আনসোশ্যাল হবো কীভাবে? আশ্চর্য, লেখাপড়া করার সাথে মেলামেশা করার কি সম্পর্ক? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি কিন্তু এখানে সামাজিকতা রক্ষা করতে আসোনি। এই এত কিছু ব্যবস্থা করা হয়েছে শুধু একটাই কারণ, যে তুমি খুব ভালো করে লেখাপড়াটা করবে। মা তুমি কিন্তু ডিবেটে হেরে গিয়ে রেগে যাচ্ছ। আমি শুধু একটা কথাই বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তোর এখন একটাই কাজ, পড়া, পড়া এবং পড়া, ব্যাস। আরে
তিশা ক্লাসে যাবি না? না, সবাই চলে গেছে তো, তুইও যা, আমার প্রক্সিটা দিয়ে দিস। ঠিক আছে, বাই বাই। এই যে শুনুন, বলুন। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার কি একটু সময় হবে? না। আমগোর সাথে একটু চলেন মিয়া ভাই, কোথায়? সেটা গেলেই দেখতে পাইবেন। যা বলার এখানেই বলুন। আমগো কিছু বলার নাই, যে বলবে সে আপনারা নিয়ে যেতে কইছে। তুই গাড়ি থেকে বস, আমি একটু পরে আসছি। না, খালামাই কইছে ক্লাসের সাথে সাথে বাড়িতে নিয়ে যেতে। সোনার চাঁদ পিত লাগবে গো, যা কয় তাই হন গাড়িতে কি আমার ভয় নাই, খেয়া ফালামো না। না, আমি ভয় পাইনি তো। চলুন, কোথায় যেতে হবে? বসেন। বলেন, কি বলবেন? আমরা কি চলে যাব? না, যেতে হবে না। আপনি তখন কথা বলতে চাইলেন না কেন? ক্লাস ফেলে আড্ডা মারাটা আমি পছন্দ করি না। আমি তো ক্লাস করিনি। আপনি তো পিএইচডি, আপনার দরকার ছিল না, আপনি করেননি। আমি ক্লাস দুটো মিস করতে চাই। এখন বলুন, কি বলতে চেয়ে আপনি ক্লাস পর্যন্ত করেন? আমগো আপনার পছন্দ হয় না? একটু ভেবে বলতে হবে। আপনাকে পছন্দ হয় না, কারণ কি জানেন? কারণ আপনি সবসময় অভদ্রের মতো কথা বলেন। আসলে আপনাকে আমার ছাত্র বলেই মনে হয় না। কি মনে হয়? না, মনে হয় না। হ্যাঁ, আমার মায়ের সেদিন ওই চটটি আসলে আপনার প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত এই সুন্দর মেয়েটি সেই চটটি খেয়েছে, অ্যান্ড আই এম ভেরি সরি ফর দ্যাট। সেই প্রথম দিন থেকেই দেখছি আপনারা আমাকে বিরক্ত করছেন। কেন? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি আপনাদের ক্লাসমেট, মানে শ্রেণীসঙ্গী। কি? শ্রেণীসঙ্গী, ক্লাসমেট। ক্লাসমেট। রাইট। আমরা এখানে কেন এসেছি? পড়তে। আমাদের বাবা মা আমাদেরকে এখানে কেন পাঠিয়েছেন? যেন লেখাপড়া শেষ করে আমরা তাদের আশা পূরণ করি, দেশ ও দশের মুখ উজ্জ্বল করি, এবং সর্বশেষে রয়েছে আমাদের নিজেদের ভবিষ্যৎ। আপনাকে বলছি না। আপনাদের দেখে মনে হয় আপনার এখানে লেখাপড়া না, অন্য কিছু করতে এসেছেন। কি ঠিক? আর যদি সেটাই হয়, তাহলে খামাখা হলের সিটগুলো দখল করে না রেখে ছেড়ে দিন তাদের জন্যে যারা সত্যিকার অর্থে লেখাপড়া করতে চায়। দেখুন, আমরা এখানে 4টে বছর একসাথে লেখাপড়া করব। তবে যদি আপনাদের মধ্যে কেউ ফেল টেল করেন, তাহলে অবশ্য অন্য কথা। তার মানে একটা লম্বা সময় আমাদেরকে একসাথে থাকতে হবে। তো এভাবে রেষারেষি করে কি এতটা সময় পার করা যাবে বন্ধু? ধরুন, আজকে থেকে 20 বছর পর যদি আপনার সাথে আমার দেখা হয়, তখন হয়তো বা আপনার ডজন খানেক বাচ্চা কাচ্চা থাকবে। এখনকার এই রেষারেষি তখন কি আপনার ভালো লাগবে? আজ থেকে 20 বছরের পার, তখন হঠাৎ যদি দেখা হয় তোমার আমার। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাসটা যেন কে? নামটা চেনা চেনা লাগছে। কিছু বলবি?
না অনেক রাত হয়েছে। তুমি ঘুমাবে না বাবা? এই তো আর 15 মিনিট। ও ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি বোধহয় বুঝতে পারছি আপনি কে। আজকে ইউনিভার্সিটিতে আপনাকে যা যা বললাম সেগুলো নিজের উপর নিয়ে খামখা কষ্ট পাচ্ছেন কেন বলুন? দেখুন, আমি কি একটা কথা ভুল বলেছি? না। তবে হ্যাঁ, আপনার রাগ করার কারণ আছে। আজকে আমি অবশ্য একটু বেশি লেকচার দিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আপনার সামনাসামনি ক্ষমা চেয়ে নেব। ওকে, বাই। এই যে আপনি। আমার নাম তৃষা। হ্যাঁ তৃষা, তৃষা তৃষা, এই চিঠিটা। চিঠি লিখবার কি দরকার ছিল? মুখে বললে হতো। কাল রাতে টেলিফোনে যখন ক্ষমা চাইলেন তখনই মাফ করে দিয়েছি। ছোটখাটো শহরে বুঝি এই ধরনের চিঠি চালাচালি করে সমস্যার সমাধান করা হয়? হ্যাঁ, ওল্ড মডেল। এনিওয়ে, আমার পছন্দ হয়েছে। এই যে আপনি সাজিয়ে গুছিয়ে চিঠিটি লিখে এনেছেন, নিশ্চয়ই আমার পড়তে ভালো লাগবে। দিন দিন চিঠিটা পড়ি। আপনারও মুখে কিছু বলতে হলো না, আবার সমস্যাটা মিটে গেল। দিন। কিন্তু তৃষা, এই চিঠিটা তো আপনার জন্য লিখে আনিনি। তবে এতে দু একটা কথা আপনাকে নিয়ে লেখা আছে। ও আচ্ছা, পোস্ট অফিসটা কোন দিকে? চিঠিটা আমি পোস্ট করি। থ্যাংক ইউ। শোনো, তোমাদের ছেড়ে এসে অন্য একটা জগতে পড়েছি। মানিয়ে নিতে আমার সময় লাগবে। তোমাদের খুব কিস করি। কিস না, মিস। ও ও, আগামী চিঠিতে তৃষ্ণা নামে একজনের কথা লিখব। খুব মজার মেয়ে। ছোট চিঠির জন্য রাগ করো না। কথা মতো প্রত্যেক সপ্তাহে চিঠি লিখব। তুমিও লেখো। ইতি আমি। আমি শুনো, জি। বৃষ্টি? জি। কোন বৃষ্টি? যাকে আপনি চিঠি লিখেছেন। সেটা আপনাকে কেন বলবো? বলবেন না কেন? আমরা না আপনার ক্লাসমেট? প্রতি সপ্তাহে চিঠি লিখবো, কথা মতো প্রতি সপ্তাহে চিঠি লিখবো। আপনারা চিঠিটা পড়েছেন? আমি পড়িনি। কে বৃষ্টি যশোরের কাকে কে চিঠি লিখলো, কেন লিখলো, তার সাথে কার কি সম্পর্ক, এত কিছু জানার আমার একদমই কৌতূহল নেই। আমরা সবাই পড়েছি। অন্যের চিঠি পড়ে ইতর মানুষ। ক্লাস শুরুতে 5 মিনিট বাকি। ক্লাসে যাবেন না? নিশ্চয়ই যাব। চলুন।
শিক্ষা প্রতিষ্ঠানে এসব খেলাগুলো একদম মানায় না। পড়াশোনা বাদ দিয়ে যদি এসব করতে চান তাহলে একটা রঙের দোকানে গিয়ে সেলসম্যানের কাজ নিন, অথবা আপনি একজন সেলস গার্ল হতে পারেন। জি জি, এই যে দেখুন দেখুন, আপনাকে কিন্তু এদের দলের একজন সদস্য বলে মনে হয়। পড়াশোনা বাদ দিয়ে আপনি এদের সাথে কি সব সিলি কাজে মেতে আছেন। ছি। মহাপণ্ডিত, তোর পণ্ডিত আমি ছুটিয়ে দেব, লেকচার। আমরা যেন ওর ছাত্র। আচ্ছা তৃষ্ণা, ও কি আমাদের অপমান করে গেল না? রংটা কে দিয়েছে? কে আবার? আমি? এই চটটা তোর আগেই প্রাপ্য ছিল। কাল রাত্রে ডক্টর ইসমাইলের সাথে কথা হলো, আর দেরি করে লাভ নেই, ঢাকার ক্লিনিকের কাজটা শুরু করে দিতে হবে। ঢাকাতে ক্লিনিক করতে চাও? কি করবো বলো? আমি তো ভেবেছিলাম দীপুকে এখানে সেটেল করিয়ে দেবো, তুমি এখানে থাকবে, আমি যশোরে গিয়ে আবার। তুমি পারবে না, তুমিও দীপুকে ছাড়া থাকতে পারবে না, দীপুও তোমাকে ছাড়া চলতে পারবে না। ঠিক আছে মজনু ভাই, তুমি তাহলে আজই যশোরে ফোন করে ওদেরকে ফাইনালি জানিয়ে দাও। আর হ্যাঁ, এখানকার ক্লিনিকের কাজ শুরু হলে তোমার ব্যস্ততা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আই এম সরি। ঠিক আছে, আমি আজই যশোর টেলিফোন করে দিচ্ছি। মজনু ভাই, তোমার কি আজও রোজা? এভাবে তাকিয়েছেন কেন আপনি? আপনার পায়ে কি হয়েছে? গেউভূত, কলা থেকে কলার চোখটা কোথায় পেতে হয় তাও জানেন না? স্টুপিড। বোকা মেয়ে, যেখানে সেখানে কলার চোখলা ফেলে। ইচ্ছা করে কলার চোখলা ফেলে আমার পা মচকানোর মজা দেখাবো। কাল ইউনিভার্সিটিতে আসলে টের পাবেন। আপনার মা আমার গালে যে চর মেরেছে তার দ্বিগুণ জোরে যদি আমি আপনার গালে না মেরেছে, আমার নাম তৃষাই না। হ্যালো হ্যালো, টেলিফোনে কাকে ধমকাচ্ছি? চলো বাবা। তো পায়ে কি হয়েছে? কিছু না, চলো। কোথায় যাচ্ছি আমরা? এই তৃষা, দীপু, দীপু, তুমি তৃষাদের বাড়ি চেনো? চেনো তৃষাদের বাড়ি চেনো? তোর পায়ে কি হয়েছে? কিছু হয়নি। তো কোথায় যাচ্ছি আমরা? দীপুদের বাড়ি। ওদের বাড়িতে কেন যাচ্ছি? এত বড় সাহস! দীপু ভাইজান আর খালাম্মা তো বাসায় নেই। কোথায় গেছেন? আরে আমি কি জানি, আমাকে তো বলে যান না। তা তুমি এখানে বসে কি করছো? পাড়া দি, এটাই তো আমার ডিট। ওরকম ডিউটির কোনো দরকার নেই। যদি নাই জানো বাড়ির মানুষরা কোথায় গেল? কোথায় গেলেন না গেলেন সবসময় কি বলে যান? আমি কি এবারে মালিক নাকি? উফ,
যত সব অকর্মার ঠেকি। ওরা এলে বলে দিও আমি দেখে নেব, লেখাপড়ার নামে এসব ঝামেলা চলবে না। মনে থাকে জানো। চল দীপু। চলো বাবা। আপনি কিছুই বুঝতে পারছেন না। একটা ভদ্রবাড়ি দারোয়ানকে তো ধমকালি কেন? ধমকালাম এই জন্যে যে সন্ধে নাগাদ আমার রাগটা একটু হলো কমবে। বাবা, কিরে, তুই এখনো ঘুমোস নি? ঘুম আসছে না। কেন? আমি যতক্ষণ না জানতে পারবো দীপুর মার তোমার মধ্যে কি, আমি ঘুমোতে পারছি না বাবা। দেখ মা, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা কারোর সঙ্গে শেয়ার করা যায় না। ঘরে তো বাকি নেই, যা শুয়ে পড়। السلام عليكم ورحمة الله. السلام عليكم. استغفر الله. اللهم آمين. ربنا رحمتك يا কি এত সকালে তুমি? কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমাকে কয়টা প্রশ্নের উত্তর দাও। কি? তুমি তো তৃষার বাবা মানে একরাম সাহেবকে আগে থেকে চিনতে? কথা বলছো না কেন? কি হলো? সব সময় সব কথা বলা যায় না বাবা। আমি ঠিক বুঝলাম না। তোমার বুঝে কাজ নেই। এক মিনিট, জাস্ট গিভ মি ফিউ মোমেন্টস। আমার কয়টা প্রশ্ন উত্তর দাও। দেবার উপায় থাকলে দেব। উপায়? আচ্ছা ঠিক আছে। তৃষার বাবা মানে একরাম সাহেব, উনি কি আমাদের কোনো দূর সম্পর্কের আত্মীয়? না। ওকে। উনি কি কখনো মার কোনো ক্ষতি করেছেন? না। মা কি কখনো ওনার কোনো ক্ষতি করেছেন? না। তাহলে
তাহলে কাল রাতে দুজন দুজনকে দেখে এভাবে রিয়াক্ট করলো কেন? তুমি তো ইকরাম সাহেবকে আগে থেকে চিনতে। হ্যাঁ। মা আর তৃষার বাবা কি একে অপরকে চেনেন? হ্যাঁ। কিভাবে? মানে সে কি, তুমি কাঁদছো কেন? আমাকে আমাকে আর কোনো প্রশ্ন করো না দীপু, দোহাই তোমার, এই আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে আর প্রশ্ন করো না। আমি উত্তর দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার সব চিন্তা ভাবনাগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। বাট আই কুড স্মেল সামথিং। Yes. Something is rotten in the city of Denmark. But what? আচ্ছা, আমাদের কিছু একটা করা উচিত, তাই না? আমাদের সব কিছু খুঁজে বের করতেই হবে। দেখেছ? হ্যাঁ। বলো। আমাকে সব কথা জানতেই হবে। আজ এতদিন পর তার কি আর কোনো প্রয়োজন আছে? আছে আছে আছে। আজ এতদিন পর আবার যে আমি সেই কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে, আমাকে জানতেই হবে, জানতেই হবে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তোমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তাকে নিয়ে এসো। বসুন।
চা কফি কিছু খাবেন? বলুন। মালিহা তোমার সঙ্গে দেখা করতে চায়। কবে? তোমার যেদিন সুবিধা। কাল? হ্যাঁ, কিন্তু কোথায়? তুমি সত্যি আসবে আমি ভাবিনি। তুমি ডেকেছ অথচ আমি আসিনি, এমন কখনো হয়েছে? তবে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে আমি স্বপ্নেও ভাবিনি। আমিও না। ভালো আছো? আমি চাইও নি যে জীবনে আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হোক। এমন করে বলছো কেন? কেমন করে বলবো? কেন দেখা হতে খুশি হওনি? যে দেখা হোক চাইনি সে খুশি হয়েছে কিনা প্রশ্ন করাটা অবান্তর। কথার কি সরাসরি উত্তর দেওয়া যায় না? অনেক সময় যায়, আবার অনেক সময় যায় না। আমার মাকে আমি খুব ভালো করেই চিনি। কিন্তু তুমি আমার বাবাকে চেনো না। দেখো, খামাখা একটা বাজে বিষয় নিয়ে তর্ক হচ্ছে। মোটেও বাজে বিষয় নিয়ে তর্ক হচ্ছে না। আমার বাবা সবসময় অন্তর্মুখী। কষ্টে মরে যাবেন তবু মুখে কিছুই বলবেন না। মা হয়তোবা ভাঙবেন, কিন্তু কখনোই মচকাবেন না। এই, তোর মোবাইলটা দাও তো। তোমার মা একটু বদরাগী। মা সম্পর্কে একটি বাজে কথা শুনতেও আমি অভ্যস্ত নই। রেগে যাচ্ছ কেন? রাগ করলাম কোথায়? চিরকাল রাগ তো তুমিই করলে। আমি রাগ করি না, স্পষ্ট কথা বলি এবং স্পষ্ট কথা পছন্দ করি। সেটাকে যদি কারো রাগ মনে হয় তো আমার কিছু করার নেই। হ্যালো, হ্যাঁ দীপু। হ্যাঁ তুমি খেয়ে নাও। না আমি চলে আসবো। ওকে ওকে বাই। তোমার ছেলে না? হ্যাঁ। তোমাকে একটা প্রশ্ন করি। করো। কেমন আছো তুমি? ভালো। কেন, তোমার কি ধারণা যে তোমাকে না পেয়ে এতগুলো বছর আমি খুব কষ্টে কাটিয়েছি? না, আমার সেরকম ধারণা নয়। তবে আমি কষ্টে ছিলাম। কোনো প্রিয় জিনিস হারিয়ে কষ্টে নেই এমন কথা বলার মানুষ আমি নই। কথাটা মানতে পারলাম না। কেন? কারণ তোমার সাথে মজনু চাচার যে কথা হয়েছে তাতে আমার মনে হয় না আমাদের বাবা মা কাছাকাছি মানুষ ছিলেন। কাছাকাছি যে ছিলেন না সেটাও তো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, হয় তারা বন্ধু ছিলেন আর না হয় শত্রু। আচ্ছা শোনো, হ্যালো, এই ছেলে তোমাকে ডাকছি। কেন ডেকেছো এখনো বলনি? বলার সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না।
সরাসরি বাসায় ডাকলেই পারতে। বাসায়? হ্যাঁ, বাসায়। এই বয়সে এভাবে দেখা করার চাইতে সরাসরি বাসায় এলে ভালো হয় না? তোমার কি মাথা খারাপ নাকি? বাসায় দীপু আছে না? তাছাড়া মজনু ভাই, আয়শার মা সবাই তোমাকে চিনে। তাহলে তো আরো ভালো হয়। ওকের মতো হাসছো কেন? কি হাসতেও মানা? হ্যাঁ মানা। তোমার সাথে মায়ের খুব মিল। তোমার সাথে আমার বাবার অনেক মিল। কথাটা ঠিক পারফেক্টলি বলা হলো না। বলা উচিত ছিল মায়ের সাথে তোমার আর বাবার সাথে আমার অনেক মিল। মানে? মানে মানে হচ্ছে তুমি যার মা, আমি তার বাবা। হয়েছে হয়েছে। কি হয়েছে? কিছু হয়নি, এমনি বললাম। এতদিন পর তোমার সঙ্গে আমার দেখা, একজন তো আরেকজনের সম্বন্ধে জানতে চাইব। প্র্যাকটিস করছো কোথায়? এখানে একটা ক্লিনিকের কাজে হাত দিয়েছি। আর তুমি? ব্যবসা। তুমি ব্যবসা? এতে হাসির কি হলো? না মানে কোন ইউনিভার্সিটি টিচার হলেই তোমাকে বেশি মানাতো, তুমিও কমফোর্টেবল থাকতে। আমি তো তোমাকে চিনি। চেনো? সত্যি চেনো? না, চিনি বললে ভুল হবে। চিনতাম। মানুষ কখনো বদলায় না। আমার মা অনেক বদলে গেছেন। বাবাও। তার মানে আগের মতো নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল পারসন নেই? অবশ্যই তাই আছেন। তবে তবে মানে সে রাতের পর মনে হয় বাবার বয়স অনেক বেড়ে গেছে। তোমার বয়স বেড়েছে, কিন্তু কথাবার্তায় তেমন কোনো পরিবর্তন আসেনি। আগের চাইতে একটু ধীরে কথা বলো। এই যা তোমারও পরিবর্তনটুকু শুধু বয়সেরই। তোমার মেয়ে, স্ত্রী, এদের কথা বললেন না? বলার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। অনেক কিছু বদলে গেলেও একটা জিনিস আমাদের দুজনের বদলায়নি। কি? আমরা এখনো কেউ কাউকে জিজ্ঞাসা করিনি সেদিন কেন স্টেশনে আসা হয়নি? এখনো তো জিজ্ঞাসা করছো না। জিজ্ঞেস করলে কি কোনো লাভ আছে? ঠিকই, এখন আর ওসব কথায় কোনো লাভ নেই। কিন্তু অপেক্ষা তো করা যেত। হ্যাঁ, অপেক্ষা হয়তো করা যেত। তৃষার কাছে যতটুকু শুনেছি, দীপু তোমার খুব ভালো ছিলেন। তৃষাও তোমার খুব ভালো, একটু ছটফট, দুষ্টু, ডান পিঠে ধরনের। হ্যাঁ, তোমার মতো। তুমি হয়তো সময় দিতে পারো না, কিন্তু তোমার স্ত্রী তো একটু খোঁজ খবর করলে পারেন। সন্তানের জন্য মাই হচ্ছে আদর্শ অভিভাবক। তৃষার মা নেই। ও, আই এম সো সরি। ইটস অল রাইট। তোমার মায়ের সঙ্গে এরপর তোমার তো কোনো কথা হয়নি না? না, তোমার বাবার সঙ্গে তোমার শেষ কি কথা হয়েছে সেটা জানতে পারলে মনে হয় কিছু একটা গেস করা যেত। সেই রাতে, মানে প্রায় শেষ রাতে, বাবা বললেন প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা কারো সঙ্গে শেয়ার করা যায় না। তারপর আমি আর কিছু জিজ্ঞাসা করতে পারিনি। এমনিতেই বাবা একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। ও, কিন্তু তোমার বাবাকে ওভাবে বিব্রত করা মনে হয় তোমার ঠিক হয়নি। কথায় বিব্রত হওয়ার স্বভাবটা তোমার এখনো যায়নি। বিব্রত হলাম কোথায়? বিয়ে করনি কেন? হ্যাঁ, আবার বিয়ে করনি কেন? তোমার হাজবেন্ডের কথা বলো। তিনিও কি ডাক্তার? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না,
আমি আগে প্রশ্ন করেছি, উত্তর তুমি আগে দেবে। কি বিয়ে করিনি কেন? হ্যাঁ, আরেকবার বিয়ে। জন্ম, মৃত্যু, বিবাহ তো মানুষের হাতে না। আমার কি সাধ্য আছে আরেকবার বিয়ে করি? মেয়েরা অনেক কিছুই পারে, যা পুরুষের জন্য একেবারেই অসম্ভব। যেমন? এই যে তুমি বিয়ে না করে থাকতে পারোনি, অথচ এমন একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে আমরা একে অন্যের জন্য সৃষ্টি হয়েছি। তোমারও স্বামী সন্তান আছে, এটাই নিয়তি। মানুষ কখনো তার নিয়তি বদলাতে পারে না, কখনো না। মিথ্যে কথা। তুমি জানো আমি মিথ্যে বলি না। তাহলে বলো, তুমি কেন সেদিন এলে না? বাবা না হয় ভীষণ অমত ছিল, তো আমরা দুজন তো স্থির করেছিলাম যে আমরা অন্য কোনো শহরে চলে যাব। চিটগং যাব বলে ঠিক করেছিলাম আমরা। তাতে করে আমাদের দুবারের কেউই অপমানিত হতেন না, আর আমরা কিন্তু হ্যাঁ, রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত স্টেশনে। হ্যাঁ, একটা মেয়ে তার বাড়িতে চিঠি লিখে জানিয়ে এলো অমুকের সাথে চলে গেলাম, আবার সেই বাড়িতেই তাকে মাথা নিচু করে ফেরত যেতে হলো। ভাবতে পারো আমার জন্য সে রাতে স্টেশনে অপেক্ষা করাটা কতটা বিব্রতকর ছিল। এক এক করে 3-3টা ট্রেন স্টেশন ছেড়ে চিটাগংয়ের উদ্দেশ্যে চলে গেছে, আর আমি প্রত্যেকবারই ভাবছি এই তুমি এলে, এই তুমি এলে। আমি আসবো না কেন? তা তো জানি না, কিন্তু তুমি আসোনি। সে রাতে সেই অপমান, সেই গ্লানি আমি আজও বয়ে বেড়াই। কি বলছো তুমি? সেদিন সারাটা রাত বনানী স্টেশনের একটা বেঞ্চিতে আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, এই তুমি আসো, এই তুমি আসো, তুমি তো আসোনি। বনানী স্টেশনে কেন? ওখানে তো দুজনের মিট করার কথা। না, কখনোই না। তোমার এয়ারপোর্ট স্টেশনে আসার কথা ছিল। এয়ারপোর্ট স্টেশন? হ্যাঁ, ওখানেই তো আসবে বলেছিলে। অসম্ভব। মজনু ভাইয়ের সামনে আমি চিঠিতে লিখেছি বনানী স্টেশন। মজনু ভাই যে চিঠি আমাকে দিয়েছে সেখানে স্পষ্টাক্ষরে লেখা ছিল এয়ারপোর্ট স্টেশন। আমাকে ক্ষমা করে দাও তোমরা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। না না মজনু ভাই, ক্ষমার প্রশ্ন তো এখানে আসছে না। আপনি শুধু আমাকে বলেন যে সেদিন আপনার সামনে আমি চিঠিতে কোন স্টেশনের কথা লিখেছিলাম, বনানী কিনা? না, এয়ারপোর্ট স্টেশন। তুমি যা লিখেছিলে তাও ঠিক, তুমি যা পেয়েছিলে তাও ঠিক, কিন্তু মাঝখানে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। ঘটনা? কি ঘটনা মজনু? তোমার চিঠি নিয়ে যখন ওকে দিতে যাচ্ছিলাম তখন ওর বাবার সামনে পড়ে যায়। তোর হাতে ওটা কি? গ্রামের ছবি দেখ। তিনি সবই বুঝতে পেরেছিলেন, তাই তোমার চিঠিটা নিয়ে উনি নতুন করে একটা চিঠি লিখে দেন, যার মধ্যে বনানী স্টেশনের পরিবর্তে এয়ারপোর্ট স্টেশন লিখে দিয়েছে। এই চিঠিটা মানে জবান একেবারে বন্ধ। মজনু ভাই তুমি? আমার আর কিছু বলার নেই, আমাকে তোমরা ক্ষমা করে দিও।
কেন কেন এরকম করেছেন আপনি? আপনি তো আমার ভালো চাইতেন। যে মানুষটি সেদিন রাস্তা থেকে ছোট্ট একটা শিশুকে কুড়িয়ে এনে তাকে বড় করেছেন, লালন পালন করেছেন, দুবেলা খেতে পড়তে দিয়েছেন, মাথার উপর ছাদ দিয়েছেন, আমাকে নতুন জীবন দিয়েছে, সেদিন তার অবাধ্য হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এ আপনি কি করেছেন নজরুল ভাই? দুটো জীবন আপনি নষ্ট করে দিয়েছেন, দুটো জীবন। আমি পাপ করেছি, একদম। এই জন্য খোদা তাআলার কাছে সব সময় ক্ষমা চেয়েছি। আমি জীবনে আর সংসার করিনি, ভেবেছি বাকি জীবনটা মালিহার সেবা করে কাটিয়ে দিয়ে যদি আমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। একরা, আমি কাল চলে যাচ্ছি মালিহা। অপরাধী হয়ে তোমার সামনে আমি থাকতে পারবো না। তুমি কোথাও যাবে না মজনু ভাই। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আমি তোমার অপারগতাটা বুঝি। তোমাকে কোথাও যেতে হবে না। তোমার ব্লাড লাগবে। বাবার সাথে আমার রক্তের গ্রুপ ম্যাচ হয় না, আমি এবি পজিটিভ না। ও আচ্ছা, তুই তো এবি পজিটিভ না। আচ্ছা, তোমরা এখানে কেউ এবি পজিটিভ? আন্টি, আমার রক্তের গ্রুপে এবি পজিটিভ। তুমি আসো আমার সাথে। ডক্টর মালিয়া, জি, হি ইজ আউট ডেঞ্জার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, পোস্ট অপারেটিভে কতক্ষণ থাকতে হবে? কালকে সকাল পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। বসো বসো। বাবার অবস্থা এখন কেমন? ভালো আছি, ইজ আউট অফ ডেঞ্জার।
বাবার সঙ্গে মেয়ের ব্লাড গ্রুপ ম্যাচ হয় না, ইটস ভেরি রেয়ার। আমি ওনার নিজের মেয়ে না, বাবার বন্ধুর মেয়ে আমি। ছোটবেলায় বাবা আমার ডিভোর্স হয়ে যায়, ওরা আমাকে চাননি, তখন বাবাই আমাকে বুকে তুলে নেন, উনি আমার বাবা। বাবাকে কখন দেখব? এই তো এখন পোস্ট অপারেটিভে, কিছুক্ষণ পর কেবিনে নিয়ে যাবেন, তখন অনেক রাত হয়েছে, তুই এখন বাড়ি যা। বাড়িতে গিয়ে কি হবে? আমি তো একা। একা মানে? আমার কেউ নেই। তুমি আমাকে একটা কথা বলনি কেন? কি কি বলিনি? তৃষা যে তোমার নিজের মেয়ে না, এই কথাটা বলনি কেন? বলার প্রয়োজন হয়নি তাই বলিনি। তাই? তুমি যে এখনো বিয়ে করনি, এই কথাটা বলারও প্রয়োজন মনে করনি? না মানে বিয়ে করার জন্য তোমাকে তো খুঁজে পাইনি, তুমি তো আরেকজনকে বিয়ে করে ফেললে। আমি আরেকজনকে বিয়ে করে ফেললাম? আমিও বিয়ে করিনি ইকরাম। কেন? করিনি, ইচ্ছে করেনি। তাহলে দীপুকে? আমার ছোট ভাইয়ের কথা মনে আছে? ইফতেখার? হ্যাঁ, ইফতেখার। দীপু ইফতেখারের ছেলে। দীপু তো আমেরিকাতে ছিল, একটা আমেরিকান মেয়ে বিয়ে করাতে বাবা মা খুব রেগে গিয়েছিল। হয়তো সব ঠিক হয়ে যেত, কিন্তু ভাগ্য ইফতেখারের বউ স্যান্ড্রা ওখানে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আই এম সো সরি। আমি তো তখন ইউএসএতে। দীপুকে সাথে করে দেশে ফিরে আসি। তারপর এই দীপুর পেছনেই তৃষা কিন্তু তোমার মতো। আমার মতো মানে? এই
একটু মেজাজি, মুডি। স্ট্রেঞ্জ। আমি ভাবলাম আমি বলবো যে দীপু তোমার মতো দীপু আমার মতো মানে? শান্ত। আচ্ছা আচ্ছা। সরি সরি বলো। না না তুমি বলো। না, it's okay. না না তুমি বলো না। মানে দীপু কিন্তু আসলে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আর তিশাটা ভীষণ সুইট। মানে আমি ভাবছিলাম কি, হ্যাঁ আচ্ছা, তোকে আমি এত করে রিকোয়েস্ট করছি, তারপরেও তুই রাজি করছিস না কেন? আমাকে বোঝা কেন? তুমি কেন রিকোয়েস্ট করছো বাবা? আমি রিকোয়েস্ট করছি এই জন্যে যে তোর বিয়েটা আমি দেখে যেতে চাই। তাছাড়া আমি তোকে কথা দিয়ে ফেলেছি। আমার বিয়ের বয়স হয়েছে? বিয়ে তো করতে বলছি না, বলছি আপাতত এনগেজমেন্টে করে রাখ। বিয়ে নয়, তোদের লেখাপড়া যখন শেষ হবে তারপরে হবে। প্লিজ লক্ষ্মী, রাজি হয়ে যা। বাবা বাবা তুমি সুস্থ হয়ে নাও, তারপর দেখা যাবে। আমি পুরোপুরি সুস্থ। না তুমি সুস্থ না, চলো। ওহো মা, মা, ও মা, কি তুমি নখ কাটো আর যাই করো, আমি বিয়ে করব না। তুই বিয়ে করবি না? মানে বিয়ে করবি না? আমি এখন বিয়ে করব না। দেখ দেখ দীপু, আমি আর তুষার বাবা সব কিছু ঠিক করে ফেলেছি। লোকজনকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন বিয়ে করবো না বললে হবে? যত সব। একটা কাজ করা যায়, এদিকে বলো। চল একটা ট্রুস করে ফেলি। তুই হাফ হয়ে আয়, আমি হাফ হয়ে আগে। আচ্ছা, তোকে এখন বিয়ে করতে হবে না। গুড, ভেরি গুড, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন সামনের শুক্রবার তুষার সাথে তোমার এনগেজমেন্ট। উফ মা, কি আচ্ছা, তো অন্ধকার অন্ধকার লাগছে কেন? সানগ্লাসটা খুল দাদা। ও আচ্ছা আচ্ছা। দীপু, আই মে। এসব কি হচ্ছে? আমাদের এনগেজমেন্ট ক্যান্সেল। মানে তার বদলে তোমাদের বিয়ে। আমাদের বিয়ে? হ্যাঁ,
যে বিয়েটা তোমাদের অনেক আগেই হওয়া উচিত ছিল, সেই বিয়েটা আজ আমরা দিচ্ছি। কাজী সাহেব কোথায়? কাজী কোথায়? কাজী কোথায়? কাজী কাজী কই? ঠিক আছে, আমি দেখছি। এই কাজী সাহেবের ভিতরে নেতা যা, বিসমিল্লাহ করে। গংটারা দেন। টুপি আছে? জি। টুপি আছে আপনার?